হুম। সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। কোশ্চেন গুলো কি সবাই দেখেছো তো নাকি? ওই হিসাব করে দেখছি স্যার। আচ্ছা, আমরা এক নমুনা প্রশ্ন আমরা আছি। তাহলে যারা দেখেছো কোশ্চেন, হ্যাঁ, তারা বলো দেখি কোষীয় অঙ্গাণু কাকে বলে? কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কেউ দেওয়া একজন, কারণ এই কোশ্চেনটা এর আগে মনে হয় আলোচনা করা হয়েছে। কাজেই কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কেউ দিতে চাইলে দিতে পারো। কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কাকে বলে? কেউ পারবো না কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা? লাগেছি স্যার। না, কোষীয় অঙ্গাণু কাকে বলে, সংজ্ঞাটা কি? কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্র অঙ্গাণুসমূহকে কোষীয় অঙ্গাণু বলা হয়। হ্যাঁ, এখানে হয়েছে, কিন্তু এখানে বলতে হবে নির্দিষ্ট আকার। এটা বলতে হবে নির্দিষ্ট আকার আর সজীব। হ্যাঁ, আমি আবার বলছি, কোষের সাইটোপ্লাজমে। সজীব ও নির্দিষ্ট আকার আকৃতি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান সজীব, নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুগুলোকে কোষীয় অঙ্গাণু বলে। আচ্ছা, এবার খ নম্বর, কোষের শক্তিঘরের কাজগুলো লিখো। তাহলে কোষের শক্তিঘর কাকে বলে? স্যার মাইটোকন্ড্রিয়াকে। আচ্ছা, এবার মাইটোকন্ড্রিয়ার কাজগুলো বলো দেখি। যাবতীয় কাজের জন্য শক্তি প্রদান করা, তারপর স্যার হ্যাঁ, শ্বসনের সময় এরা এনজাইম কোএনজাইম ধারণ করে, না, আর এটা হলো তাছাড়া কয়েকটা এটা চক্র, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট হ্যাঁ ইত্যাদি হ্যাঁ হ্যাঁ, ঘটে। সবার শোষণের যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর ক্রেবস সাইকেল, হ্যাঁ, এগুলোর মাধ্যমে এরা রাসায়নিক শক্তি উৎপন্ন করে। আবার ফ্যাটি অ্যাসিড চক্র মাধ্যমে এরা এটিপি উৎপন্ন করে। আচ্ছা, এবার আসবো এই অংশটির ভৌত গঠন সহ কাজ লিখে। এই অংশটি এখানে কি বোঝানো হয়েছে? এই অংশটি স্যার কোষ প্রাচীর। কোষ প্রাচীর। হ্যাঁ, এই অংশটির ভৌত গঠন। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠনের অংশগুলো কি কি ছিল? তিনটা স্যার, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর হলো সেকেন্ডারি প্রাচীর। স্যার এটা, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, মাঝখানে কূপ এলাকা থাকে, হ্যাঁ পিট হ্যাঁ, পেয়ার। পিট পিট পেয়ার, পেয়ার, পিট মেমব্রেন, পিট পেয়ার, আর মেমব্রেন, গৌণ পিট প্রাচীর মেমব্রেন। অন্তর্ভুক্ত কূপ, বহিস্তর প্লাজমোডেজমাটা। অন্তস্থ মধ্যস্থ। হ্যাঁ, প্লাজমোডেজমাটা। তো এই সমস্ত, যেটা প্লাজমা। হ্যাঁ, এই সমস্ত জিনিসের বর্ণনা দিতে হবে, প্লাস কাজ, কোষ প্রাচীরের কয়েকটা কাজ লিখে দিতে হবে। আচ্ছা, কোষ প্রাচীরের যেমন দু একটা কাজ বলো দেখি, কেউ কোষ প্রাচীরের কাজ? কোষের নির্দিষ্ট আকার আকৃতি দান করা, তারপরে পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করা, কোষকে অন্য বাইরের কোনো আঘাত থেকে রক্ষা আঘাত করা, থেকে রক্ষা কোষের করা, কোষের ভেতরের প্রয়োজনীয় শক্তি অংশগুলোকে সুরক্ষা করা। প্রদান করা। আচ্ছা, এবার আসবো ঘ, বি অংশটির গঠন। বি অংশটির গঠন ব্যাখ্যাকারী সবচেয়ে গ্রহণযোগ্য মডেল বর্ণনা করো বা ব্যাখ্যা করো। ফ্লুইড মোজাইক মডেল স্যার। হ্যাঁ, বি হবে fluid প্লাজমা ঝিল্লি। বি হবে প্লাজমা ঝিল্লি, আর বি মানে প্লাজমা ঝিল্লি, এটার জন্য 1 মার্ক। এবার আসছি প্লাজমা ঝিল্লির এই গঠন ব্যাখ্যাকারী সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। তাহলে প্লাজমা ঝিল্লির জন্য 1, ফ্লুইড মোজাইক মডেলের জন্য আরো 1। আর মডেলটা ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ, কেন একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় আর তার গঠন। তাহলে এখানে 2, ঠিক আছে। কারণ এর মডেল কেন বলা হয়, কারণ আমরা জানি যে অণুবীক্ষণ যন্ত্রে যদি আমরা প্লাজমা ঝিল্লিকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখবো প্লাজমা ঝিল্লির মধ্যে ফসফোলিপিড যে অণুগুলো আছে, এই অণুগুলো একটা অণু আরেকটা অণুকে ধাক্কা ছাড়াছাড়ি করে বা ধাক্কা প্রদর্শন করে, যার জন্য এগুলোকে ফ্লুইড বা তরলের মতো দেখায়। হ্যাঁ, এবং এই ফসফোলিপিড অণুগুলোর মধ্যে অপেক্ষাকৃত বড় যে প্রোটিন অণুগুলো আছে, সেই প্রোটিন অণুগুলো, হ্যাঁ, কম্পিত হতে থাকে।
হ্যাঁ, এবং উপরে নিচে ওঠানামা করে, যা অনেকটা মোজাইকের মতো দেখায়। এইভাবে এর নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আর এই ফ্লুইড মোজাইক মডেল গঠনে কি কি আছে? ফ্লুইড মোজাইক মডেল গঠনে আমরা জানবো ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, আর এটা হলো কোলেস্টেরল। তাহলে এই চারটা অংশ নিয়ে ফ্লুইড মোজাইক মডেল গঠিত, এবং এই চারটা অংশে সংক্ষেপে বর্ণনা লিখতে হবে। আচ্ছা, এই হলো 1 নম্বর। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। অঙ্গাণু অয় আলোক শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে। অঙ্গাণু যে কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। ক নম্বর, কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটি? কে বলতে পারবা? রাইবোজোম। রাইবোজোম, গুড। তারপর হলো সাইটোসেল হবে, সাইটোসল হয়ে সাইটোসেলের কাজ কি? সাইটোসল জিনিসটা কি, কে বলতে পারবা? সাইটোসল কাকে বলে? সাইটোপ্লাজমের মাতৃকা। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা ঠিক মতো জানা নেই। সাইটোপ্লাজমের মাতৃকা, মানে এরকম কিছু একটা। সাইটোপ্লাজমের মধ্যে যদি কোষীয় অঙ্গাণু আর নিউক্লিয়াসকে বাদ দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কোষঝিল্লি দ্বারা আবৃত, এখানে বলতে হবে কোষঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজম থেকে কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরল অংশগুলো থাকে সেটা হলো সাইটোসল। হ্যাঁ, এবং সাইটোসলের কাজ লিখে দিতে হবে। আচ্ছা, উদ্দীপকের ওয়াই অঙ্গাণুটির গঠন। ওয়াই মানে কি? আলোক শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে। তাহলে ওয়াই অঙ্গাণুর নাম, প্লাস্টিক। ওয়াই অঙ্গাণুর নাম প্লাস্টিক। প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কোনটা? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এখানে প্লাস্টিড বললেও হবে না, প্লাস্টিডের মধ্যে এক্স্যাক্টলি হবে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট, ওয়াই অংশটি হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট লেখার জন্য এক, অঙ্গাণুর গঠন। ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা কি কি পাবো? ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা গ্রানা পাবো। থাইলাকয়েড, গ্রানাম। জানাম, তারপরে তারপরে মেমব্রেন, স্ট্রোমা ল্যামেলি, ফটোসিন্থেটিক ইউনিট। হ্যাঁ, স্টোমা ল্যামেলাম, তারপরে মেমব্রেন, তারপরে আর কি পাবো? রাইবোজোম, সিমেন্টিয়াস রাইবোজোম, তারপরে শ্বেতসার দানা। ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে থাকবে হলো আর এটা হলো এটিপি সিনথেসিস। তাহলে এই সমস্ত জিনিসের গঠন তোমাকে লিখতে হবে আর কাজ লিখতে হবে। ওকে, এবার আসবো আমরা। তাহলে ওয়াই লেখার জন্য এক, গঠন লেখার জন্য এক, কাজ লেখার জন্য এক। উদ্দীপকের যে অঙ্গাণুর সচিত্র গঠন বর্ণনাপূর্বক সেখানে সংঘটিত 3টি প্রক্রিয়ার নাম লিখো। তাহলে যে অঙ্গাণু, এখানে কার নাম বোঝানো হয়েছে? কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। তাহলে যে অঙ্গাণুটার নাম, জারণ প্রক্রিয়ার শক্তি। হ্যাঁ, তাহলে কি হবে এর নাম? কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। তাহলে অঙ্গাণু যে এর নাম কি? মাইটোকন্ড্রিয়াই হবে মেবি। অবশ্যই মাইটোকন্ড্রিয়া, কারণ আমরা জানি স্বভাব শোষণ, আর স্বভাব শোষণের ম্যাক্সিমাম যে অংশগুলো, স্টেপগুলো, সেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। আর স্বভাব শোষণে আমরা জানি অক্সিজেনের প্রয়োজন হয়, কাজেই অবশ্যই মাইটোকন্ড্রিয়া। তাহলে সচিত্র গঠন, তাহলে চিত্র আঁকতে হবে এবং গঠনও লিখতে হবে। চিত্রের জন্য এক, চিত্র উইথ লেভেলিং। আর গঠন, আমরা গঠনে জানবো যে মাইটোকন্ড্রিয়ার গঠনে কি কি আছে। এখানে আমরা জানি যে বহিঃঝিল্লি আছে এবং অন্তঃঝিল্লি আছে, অন্তঃঝিল্লি সৃষ্টি গঠন করে। তারপরে আমরা ভিতরে পাবো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভিতরে পাবো হলো আমরা রাইবোজোম পাবো, সেমিটিয়াস রাইবোজোম, ডিএনএ পাবো। তারপরে এটিপি সিনথেসিস পাবো। হ্যাঁ, এগুলো সব আমরা ম্যাট্রিক্সের মধ্যে পাবো। হ্যাঁ, তারপর আমরা পাবো বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ, এগুলো। সেখানে সংগঠিত 3টি প্রক্রিয়ার নাম লিখো। তাহলে সংগঠিত 3টি প্রক্রিয়ার নাম কি কি হতে পারে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে এমন 3টা প্রক্রিয়ার নাম কি? স্যার গ্লাইকোলাইসিস। না, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। স্যার গ্লাইকোলাইসিস ছাড়া 3টা স্যার। গ্লাইকোলাইসিস ছাড়া গ্লাইকোলাইসিস 3টা। না, এখানে হ্যাঁ, গ্লাইকোলাইসিস ছাড়া 3টা হবে। হ্যাঁ, গ্লাইকোলাইসিস ছাড়া 3টা হতে পারে। সেই 3টা কি কি? স্যার ক্রেবস চক্র সৃষ্টি, হুম, আর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্যার অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। অ্যাসিটাইল ক্লোরাইড সৃষ্টি। হ্যাঁ, তবে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এটা পূর্ণাঙ্গভাবে মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, কারণ অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি অর্ধেক ঘটে সাইটোপ্লাজম
আর অর্ধেক ঘটে হলো মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য একে আমি পূর্ণাঙ্গভাবে মাইটোকন্ড্রিয়া বলতে পারবো না। আমরা ফ্যাটি অ্যাসিড চক্র বলতে পারি, ফ্যাটি অ্যাসিড চক্র। ফ্যাটি অ্যাসিড চক্রটা পুরোপুরি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আর ওখানে যদি অ্যাসিটাইল কোএসিস্ট এটা লেখো, মার্কস পেয়ে যাবা, কিন্তু সঠিকটা হলো যে অ্যাসিটাইল কোএসিস্ট এটা অর্ধেক সাইটোপ্লাজম আর বাকি অর্ধেক মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এবার আসছি আমরা নমুনা কোশ্চেন 3। সি ও ডি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে সি এবং ডি দুটেই মাতৃকোষ এবং অপত্য। সি হলো মাতৃকোষ আর ডি হলো অপত্য কোষ। প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে, মানে সিতেও 20টি ক্রোমোজোম এবং ডিতেও 20টি ক্রোমোজোম। আবার ই ও এফ হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ। এই কোষ দুটিতে যথাক্রমে 10টি ও 5টি করে ক্রোমোজোম রয়েছে। দ্বিতীয় প্যারাতে দেওয়া আছে ই মানে হলো ই মাতৃকোষ, আর এই মাতৃকোষে 10টি ক্রোমোজোম, আর এফ হলো অপত্য কোষ, এই অপত্য কোষে 5টি ক্রোমোজোম। তাহলে আমরা ক নম্বরে আসি। ক নম্বর হলো এমপিএফ এর পূর্ণরূপ কি? কেউ পারবা? এমপিএফ এর পূর্ণরূপ কি? না স্যার। কেউ চেষ্টাও করনি, কারণ এমপিএফ এটা আমরা কিন্তু যখন লেকচার পড়াই সেল সাইকেল এটা ছিল, সেল সাইকেলের G2 দশাতে ছিল। এবার কারো মনে পড়ছে? ইন্টারফেজ, সেল সাইকেলের যে ইন্টারফেজ, সেই ইন্টারফেজের G2 দশাতে এই পূর্ণরূপটা আমরা পড়েছিলাম। এটা একটা প্রোটিন। ম্যাচুরেশন প্রমোটিং সিস্টেম, না, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। প্রমোটিং সিস্টেম। হ্যাঁ, তাহলে এর পূর্ণরূপ হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সাইটোকাইনেসিস এর গুরুত্ব লিখো। এখানে এখানে অনুধাবনমূলক করছি, আমরা মনে করছি যে গুরুত্ব লিখলেই মনে হয় হবে, তা না। গুরুত্ব লিখতে হবে আর সাইটোকাইনেসিসের সংজ্ঞা লিখতে হবে। তাহলে এখানে দুইটা অংশ, সাইটোকাইনেসিসের সংজ্ঞা লেখার জন্য এক আর গুরুত্ব লেখার জন্য এক। এবার বলো সাইটোকাইনেসিসের সংজ্ঞা কি হবে? স্যার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। কার সাইটোপ্লাজম? স্যার কোষের সাইটোপ্লাজম। মাতৃকোষ স্যার মাতৃকোষের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তাহলে মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। হ্যাঁ, এখন এর গুরুত্ব কি হতে পারে? যে সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে কি হতো? দুইটি কোষ অপত্য কোষ বিভাজন তৈরি সম্পূর্ণ হতো না। হতো না। হ্যাঁ, সাইটোকাইনেসিস না ঘটলে দেখা যেত একই কোষে দুইটি অপত্য নিউক্লিয়াস থাকতে পারত। এই জন্য সাইটোকাইনেসিস না সাইটোকাইনেসিস এর জন্যই একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করতে পারে। উদ্দীপকে সি কোষে, সি মানে হলো উপরের সি, এটা হলো মাতৃকোষ, সংঘটিত বিভাজনের গুরুত্ব সহ তার তৃতীয় ধাপটি বর্ণনা করো। এখন বলো দেখি, সি কোষটা তো বলে দিলাম মাতৃকোষ, তাহলে এখানে কোন বিভাজন ঘটবে সি কোষে? স্যার মাইটোসিস। মাইটোসিস। গুড। তাহলে মাইটোসিস বিভাজনের জন্য 1 মার্ক, আর এর গুরুত্ব লেখার জন্য আরো 1 মার্ক, আর এর 3 নম্বর ধাপটি বর্ণনা করার জন্য 1 মার্ক। তাহলে 3 নম্বর ধাপটি কি? স্যার মেটাফেজ। মেটাফেজ। মেটাফেজ ধাপ। তাহলে মেটাফেজ ধাপটা বর্ণনা করতে হবে। জি স্যার। মেটাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো মনে আছে? কি কি ঘটনা ঘটবে? স্যার ক্রোমোজোম গুলো মোটা ও খাটো হবে, সর্বাধিক ক্রোমোজোম সংখ্যা, সর্বাধিক মোটা এবং খাটো হবে। ক্রোমোজোমের সংখ্যা ও আকার আকৃতি নির্ণয় করা যাবে, হ্যাঁ গণনা করা যাবে। হ্যাঁ স্যার মেটাকাইনেসিস ঘটবে। হ্যাঁ, মানে তারপরে এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে মেটাকাইনেসিস ঘটবে, এটা বলতে হবে যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিন্যস্ত থাকে, এই জন্য এখানে মেটাকাইনেসিস ঘটে। জি স্যার। আর স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়, স্পিন্ডল যন্ত্র যেটা মাকু হয়, এই মাকু আকৃতির গঠনটা সম্পূর্ণ হয়। আর আরেকটা বৈশিষ্ট্য আছে লাস্ট, সেটা কি? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষের দিকে, সেন্ট্রোমিয়ার। এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপ্রত্য না না, সম্পূর্ণ সেন্ট্রোমিয়ার বিভাজিত সৃষ্টি হবে করে। না। বিভাজন শুরু হয় যে মেবি স্যার। হ্যাঁ হ্যাঁ, বিভাজন শুরু হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এর বিভাজন শুরু হতে থাকে। আচ্ছা, এই হলো তাহলে গ নাম্বার। এবার আমরা আসবো ঘ নাম্বার। উদ্দীপকের ই কোষে, উদ্দীপকের ই কোষ
হলো মাতৃকোষ সংগঠিত বিভাজনের যে উপপর্যায়, তাহলে এখানে কোন বিভাজন করবে ই কোষে? স্যার মিওসিস। মায়োসিস বা মিওসিস সংগঠিত জি স্যার। বিভাজনের যে উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায় তা চিত্র সহ বর্ণনা করো। তাহলে উপপর্যায়টার নাম কি হবে? ই কোষে হলো মায়োসিস বিভাজন ঘটছে, তাহলে যে উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায়, তাহলে এখানে হলো মায়োসিস একের যে প্রোফেজ পর্যায় আছে, প্রোফেজ এক, সেই প্রোফেজ এক পর্যায়ের একটা উপপর্যায় আছে যেখানে ক্রসিং ওভার ঘটে। হ্যাঁ, এবং ক্রসিং প্যাকাইটিং। প্যাকাইটিং গড, তাহলে উপপর্যায়টার নাম হবে প্যাকাইটিং। এবং প্যাকাইটিং উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটার কারণে হ্যাঁ জীব বৈচিত্র্য মানে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে বা জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যেতে পারে। তাহলে প্যাকেটিং উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্যটা ঘটবে এবং এই উপপর্যায়টা চিত্রসহ বর্ণনা করতে হবে। প্যাকেটিং উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হবে। প্যাকেটিং উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি কেউ বলতে পারবা? দুজন তিনজন মিলে সহযোগিতা করো যাতে সবাই এটা বলতে পারি আমরা প্যাকেটিং উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো। কার মনে আছে? আচ্ছা, প্যাকেটিং উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো আমি আবার বলতেছি। এই তাহলে উপপর্যায়ে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা দেখা যায়। তারপরে তারপর হলো আপনার প্রতিটি বাইভ্যালেন্টের 2টি সেন্ট্রোমিয়ার থেকে 4টি ক্রোমোটিড উৎপন্ন হয়, এদেরকে টেট্রাড বলা হয়। চারটা ক্রোমাটিডকে আমরা টেট্রাড বলবো। তারপরে তারপরে হলো বাইভ্যালেন্টের স্যার ওই যে বাইভ্যালেন্টের একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার। বাইভ্যালেন্টের সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। আর বাইভ্যালেন্টের দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে বলবো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পরের অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয় বা ক্রস ওভার বলা হয়। প্রথমে কি ক্রসিং ওভার হবে? প্রথমে কি হবে? এক্স আকৃতির একটা গঠন দেখা যাবে, এক্স আকৃতির একটা গঠন সৃষ্টি হবে, একে বলা হয় প্লাজমা। হ্যাঁ, এবং প্লাজমা নামক স্থানে পরবর্তীতে ক্রসিং ওভার ঘটে। আর আমরা এর প্রথম দিকে বলবো একটা কথা, সেটা হলো কি এই পর্যায়ে প্রথমেই কি হয় যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি দ্বিখণ্ডিত হয় এবং ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, এই কথাটা প্রথমে বলে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা আর কি বলবো যে এই উপপর্যায়টা সবচেয়ে বড় উপপর্যায়। আর এখানে এই 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 উপপর্যায়ে আর কি আছে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা সুস্পষ্ট থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো আমরা হলো 3 গেল 4 আরিফ মাংস দিয়ে ভাত খেলো। তাহলে ক নাম্বার এনএডিপির পূর্ণরূপ লিখি। এনএডিপির পূর্ণরূপ কি হতে পারে? নিউক্লিওটাইড অ্যাডেনিন ডাইফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এর পূর্ণরূপ। মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যাবে? মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যাবে? এখানে মোম জিনিসটা তোমাকে সংজ্ঞা লিখতে হবে, মোমের সংজ্ঞা লিখতে হবে, তারপরে বিশ্লেষণের কথাগুলো লিখতে হবে। মোমের সংজ্ঞা কেউ পারবা? মোম কাকে বলে? মোমের সংজ্ঞা কি কেউ পারবা? আচ্ছা, ফ্যাটি অ্যাসিড ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদানের সাথে এস্টারভূত হলে তাকে মোম বলে। হ্যাঁ, মোম বলে। আচ্ছা, মোমের ওখানে কিছু কথা বলে নিই। মোমের ওখানে একটা এর আগের দিন যখন ক্লাস নিয়েছিলাম 5 নম্বর ক্লাস সেল কেমিস্ট্রির, ওখানে একটু ভুল ছিল, এই ভুলটা একটু ঠিক করে দিতে হবে।
আচ্ছা, এই যে মোম, তাহলে মোমের এখানে ইনফরমেশন একটু ভুল ছিল। ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। এই হলো মোমের সংজ্ঞা। আর এই মোমের গঠনে কি দেখবো আমরা, যে উদ্ভিদে যে প্রাপ্ত মোম তাতে 24 থেকে 27টি কার্বন পরমাণু বিশেষ থাকে। আচ্ছা, এই 3 নম্বর বৈশিষ্ট্য একটু খেয়াল করো। হ্যাঁ, 3 নম্বর বৈশিষ্ট্য কি বলবো, এই এদের চেন অত্যন্ত দীর্ঘকায়। মোমে ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 থেকে কার্বন 36 হবে। তো তোমাদের যখন আমি এটা পড়াইছিলাম তখন মেবি এখানে আমরা বলেছিলাম কার্বন 14 থেকে কার্বন 16 লেখা ছিল। তো এটা একটু ভুল ছিল, এটা হবে কার্বন 36, এটা ঠিক করে নিলাম। আর অ্যালকোহলের পরিসর পাবো আমরা কার্বন 16 থেকে কার্বন 36, এখানে আমরা বলেছিলাম কার্বন 32। তাহলে এই দুটোতেই ভুল ছিল, ফ্যাটি অ্যাসিডের পরিসরও ভুল ছিল, অ্যালকোহলের পরিসরও ভুল ছিল। তাহলে এই কার্বন সংখ্যাটা ঠিক করে নিতে হবে। তাহলে ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 থেকে কার্বন 36 এবং অ্যালকোহলের পরিসর কার্বন 16 থেকে কার্বন 36 হবে। তাহলে আমরা এখন আবার এখানে ফিরে আসলাম। তাহলে মোমের সংখ্যাটা আমি বললাম, আদ্র বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো? আদ্র বিশ্লেষণ করলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড আর কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর এটা কি পাবো? অ্যালকোহল। হ্যাঁ, এবং ফ্যাটি অ্যাসিডের কার্বন পরিসর কত? কার্বন 16 থেকে কার্বন কত ছিল? না, কার্বন 14 থেকে কার্বন 36 ছিল। আর অ্যালকোহলের পরিসর ছিল কার্বন 16 থেকে কার্বন 36। বুঝলে? তাহলে এটা হলো খ নম্বরের অ্যান্সার। এবার গ নম্বর, উদ্দীপকের শেষোক্ত খাদ্যে বিদ্যমান জৈব পদার্থের গঠন ভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছক আকারে দেখায়। তাহলে শেষোক্ত খাদ্যের নাম কি? ভাত। শেষোক্ত খাদ্যের নাম কি? ভাত। তাহলে ভাতে বিদ্যমান জৈব পদার্থগুলো কি? ভাতে কি আছে? শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা তো অবশ্যই, শর্করা বলতে বা শর্করা বা কার্বোহাইড্রেট যেটাই বলো, হ্যাঁ হবে। আবার অনেকে স্টার্চও বলতে পারো, কিন্তু যেটাই বলো, স্টার্চ বলো, শর্করা বলো বা কার্বোহাইড্রেট যেটাই বলো, সেটা হলো আসলে শর্করা। তাহলে পদার্থের গঠন ভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণসহ ছক আকারে দেখা হয়। তাহলে গঠন ভিত্তিক শ্রেণীবিভাগ কোনটা বলতে পারবা? গঠন ভিত্তিক শ্রেণীবিভাগটা কোনটা? কয় ভাগে ভাগ করা হয় শর্করাকে? গঠন ভিত্তিক শর্করার ভাগ কয়টা? 7টা। না না, চারটা। গঠন ভিত্তিক গঠন ভিত্তিক কয়টা? চারটা গুলো, চারটা শর্করার শ্রেণীবিভাগের নাম কি? কারোই মনে নাই? এটা একেবারে সহজ। শর্করার যে শ্রেণীবিভাগ, 4টি শ্রেণীবিভাগ আছে। গঠন ভিত্তিক শর্করাকে 4 ভাগে ভাগ করা হয়, সেই 4 ভাগের নাম কি বলতে পারছো না কেউ? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, স্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হলো পলিস্যাকারাইড। তাহলে এগুলো কাকে বলে এবং উদাহরণ প্রত্যেকটার একটা করে উদাহরণ দিতে হবে। যেমন মনোস্যাকারাইডের উদাহরণ আমরা কি দেবো? গ্লুকোজ বা ফ্রুক্টোজ দিতে পারি। ডাইস্যাকারাইডের উদাহরণ ল্যাকটোজ, সুক্রোজ। অলিগোস্যাকারাইডের উদাহরণ র্যাফিনোজ। আর পলিস্যাকারাইড হলো স্টার্চ বা সেলুলোজ। হ্যাঁ, আর সংজ্ঞাগুলো দিতে হবে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। হ্যাঁ, অলিগোস্যাকারাইডের সংজ্ঞাগুলো কি? মনোস্যাকারাইডের সংজ্ঞা কি? যে যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্র একক পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বলে। ডাইস্যাকারাইড বলতে কি বোঝায়? যে শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। আবার অলিগোস্যাকারাইড বললে কি হবে? যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। আর পলিস্যাকারাইড কি হবে? যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে পলিস্যাকারাইড বলে। এই হলো তাহলে গ নম্বর। এবার ঘ, তাহলে উদ্দীপকে প্রথমোক্ত খাদ্যে বিদ্যমান জৈব পদার্থের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক জীবদেহে তার গাঠনিক ও বিপাকীয় ভূমিকা লিখি। তাহলে আমরা এখন আসি, প্রথম খাদ্য কি আছে এখানে বলো তো? প্রথম খাদ্য কি? মাংস। মাংস, তাহলে মাংস কি জিনিস? মাংস কি দিয়ে গঠিত?
প্রোটিন Sir, স্যার। প্রোটিন। তাহলে আমরা প্রোটিন পেয়ে গেলাম, প্রোটিন লেখার জন্য এক পেয়ে গেলাম, প্রোটিনের বৈশিষ্ট্য লিখে দিব, আরো এক পেয়ে গেলাম। এবার তার গাঠনিক, প্রোটিন কিভাবে গঠিত হয় সেটা এখন তোমাকে লিখতে হবে। প্রোটিন কিভাবে লিখতে হয় সেটা তো তোমরা জানো। প্রোটিন কিভাবে লিখতে হয়, ওই যে আমরা দুইটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা স্ট্রাকচার দেখাইছিলাম না, মনে আছে? দুইটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা স্ট্রাকচার দেখাইছিলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে তোমাকে এটা লিখতে হবে, এই যে অ্যামাইনো অ্যাসিড, বাম সাইডে একটা অ্যামাইনো অ্যাসিড, ডান সাইডে আরো একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং দুই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা পানি অপসারণ দেখিয়েছি, এবং এর মাঝে একটা পেপটাইড বন্ড সৃষ্টির মাধ্যমে এরকম একটা পেপটাইড তৈরি হবে। তাহলে এইভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড গুলো কি করে, একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং অপর একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলক থেকে পানি অপসারিত হয় এবং পেপটাইড বন্ধন সৃষ্টি হয়, এবং এই পেপটাইড বন্ধন সৃষ্টির মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড বা প্রোটিন তৈরি করে। বুঝতেছো? তাহলে এটাই হলো তার গাঠনিক, যে আমরা বললাম সেটা, হ্যাঁ, যা জীবদেহে তার গাঠনিক বা স্ট্রাকচারটা দেখালাম ওইটা। এবার আসবে বিপাকীয় ভূমিকা। তাহলে প্রোটিন যে বিপাকীয় ভূমিকা করে, মানে তার যে কাজ, বিপাকে যে ভূমিকা রাখে, সেটা তোমাকে লিখতে হবে। কাজের ক্ষেত্রে আমরা তখন এখানে আমরা প্রথম যে অংশগুলো আছে সেগুলো আমরা বলবো। এটা লিপিড ছিল, এটা প্রোটিনের ভূমিকা। বিপাক মানে তো বুঝো, বিপাক মানে কি? বিপাক মানে হলো আমাদের দেহের মধ্যে, দেহের কোষের মধ্যে কিছু জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যানাবলিজম। আবার কোষের মধ্যে কিছু জিনিস বিশ্লিষ্ট হয়, তাকে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে দেহের কোষের ভিতরে, হ্যাঁ, ভাঙ্গা এবং গড়ার কাজ চলতে থাকে, এগুলোকে বলা হয় বিপাক। তো প্রোটিন এই বিপাকীয় ভূমিকা কি কি করে, এই যে এখানকার 3-4টা দিয়ে দিলেই হয়ে গেল, বা 2টা দিলেও হবে। বিপাকীয় ভূমিকা এখানে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো 2টা দিলেই হবে। এই ছিল স্যার 4 নম্বর। এবার আসি 5-এর, এটা এর আগের দিন বুঝিয়েছি, এখন তোমাদের কাছ থেকে শুনবো যে 1-এর বি। বি হলো কি জিনিস বলো তো? এটা যখন এনজাইম পড়ায় তখন মেবি এটা মানে বুঝিয়েছিলাম, আবার একটু বলো দেখি এটা কি। বি কি হবে? বি এরোর উপরে আছে এ, আর উৎপন্ন হচ্ছে গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড। তাহলে বি জিনিসটা কি? লিপিড। বি জিনিসটা হলো লিপিড, আর এ হবে এখানে এনজাইম। তাহলে লিপিডকে এনজাইম বিশ্লেষণ করতেছে, বিশ্লেষণ করার ফলে কি পাওয়া যাচ্ছে? গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড। ক, কো এ পূর্ণরূপ ইংরেজিতে লিখো। কো এর পূর্ণরূপ কি হবে ইংরেজিতে? কো কোএনজাইম। এ, কো এনজাইম এ লিখতে হবে, এ না লিখলে মার্কস নাই। অ্যাপোএনজাইমের গাঠনিক একক কি? এখানে অ্যাপোএনজাইম কাকে বলে, এটা হলো জ্ঞানমূলক, আর গাঠনিক একক এটা হলো অনুধাবনের অংশ। তাহলে অ্যাপোএনজাইমের সংজ্ঞাটা কি? কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশ। হ্যাঁ, কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলে। অ্যাপোএনজাইম যেহেতু প্রোটিন দ্বারা গঠিত, এই জন্য প্রোটিনের একক কি হলো? এনজাইম। অ্যাপোএনজাইমের একক মানে অ্যামাইনো অ্যাসিড। উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। উদ্দীপকের বি হলো এখানে লিপিড। বি হলো এখানে লিপিড। লিপিডের বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে এবং কাজগুলো লিখতে হবে। লিপিডের বৈশিষ্ট্যগুলো কি বলতে পারবা কেউ? স্যার লিপিড বর্ণহীন এবং গন্ধহীন, স্বাধীন পানির চেয়ে হালকা, এগুলা। এবং পানিতে ভেসে থাকে। আবার লিপিডের নির্দিষ্ট গলনাঙ্ক নেই ইত্যাদি। নির্দিষ্ট গলনাঙ্ক নাই। এর আণবিক ওজন যত বাড়তে থাকবে এর গলনাঙ্ক তত বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তারপরে এরা জৈব দ্রাবকে দ্রবণীয়, যেমন অ্যালকোহল, ক্লোরোফর্ম, হ্যাঁ, এগুলোতে এরা দ্রবণীয়। তারপরে আর কি আছে? এদেরকে বিশ্লেষণ করলে, লিপিডকে বিশ্লেষণ করলে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ও ফ্যাটি পাওয়া অ্যাসিড যায়। পাওয়া যায়। আরেকটা বৈশিষ্ট্য বলতে পারো, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগকে লিপিড বলে। তাহলে এগুলো ছিল লিপিডের বৈশিষ্ট্য, আর কাজ লিখতে হবে। বৈশিষ্ট্য লেখার জন্য 1, কাজ লেখার জন্য 1।
উদ্দীপকের এ যৌগটির নামকরণ। এ বলতে এখানে বোঝাইছে এনজাইম, যদি এখানকার এনজাইমটার নাম হলো লাইপেজ, আমরা শুধু লাইপেজ না লিখলেও হবে, শুধু এনজাইম লিখলেও হবে। এনজাইম ছিল জ্ঞানমূলক। যৌগটির নামকরণের নিয়মাবলী। নামকরণের নিয়মাবলী হলো তিনটা। একটা ছিল সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে, 2 নম্বর হলো বিক্রিয়ার নাম অনুসারে, 3 নম্বর হলো সাবস্ট্রেট এবং বিক্রিয়ার নাম অনুসারে, হ্যাঁ, দুটার মিলিত প্রভাবে। তাহলে বিক্রিয়ার নাম এবং সাবস্ট্রেটের প্রকৃতি দুটার মিলিত প্রভাবে নামকরণ। তাহলে এই নামকরণগুলো কিভাবে হয় এবং উদাহরণ আকারে সেটা তোমাদের বলতে হবে। তাহলে এই ছিল হলো এ লেখার জন্য তাহলে 1, 3টা নামকরণের নাম লেখার জন্য 1, আর সেগুলো বলা এবং উদাহরণ সহ লেখার জন্য 2। আচ্ছা, এবার আমরা আসি এমসিকিউ। 2টা এমসিকিউ আমরা এখানে বলতেছি। একটা হলো ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? এখানে ভিটামিন, আমিষ, চর্বি, শর্করা, কোনটা হবে? ইলায়োপ্লাস্ট কোনটা সঞ্চয় করে? বলতে পারবা কেউ? চর্বি। চর্বি, গুড। আচ্ছা, এখানে আমি আবার একটু বলি যে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? কারণ আমরা জানি ইলায়োপ্লাস্ট এক ধরনের লিউকোপ্লাস্ট। তাহলে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? কেউ বলতে পারবা? এটা এখানে নাই, কিন্তু আমি সাথে সাথে এটাও বলে দিচ্ছি। স্যার অ্যাক্টিন হবে না? হ্যাঁ, বলো। এখানকার অ্যান্সার হলো গ হবে, চর্বিটা হবে। ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? চর্বি। কিন্তু এখানে আরো কিছু অপশন আছে, যেমন শর্করা। তাহলে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। জি স্যার। হ্যাঁ, আবার যদি বলি আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম বলতে পারবা? প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট আরো একটা নাম আছে, কেউ বলতে পারবা ওই নামটা? না স্যার। অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট অর অ্যালিউরোপ্লাস্ট। তাহলে শর্করা সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট, আর প্রোটিন সঞ্চয় করলে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট বলা হয়। 2 নম্বর কোশ্চিন, প্রোটিন তৈরির কারখানায়, হ্যাঁ, মানে প্রোটিন তৈরির কারখানা মানে কোনটার কথা বলা হয়েছে? প্রোটিন তৈরির কারখানায় মানে এখানে কোন অঙ্গাণুটার কথা বলা হয়েছে? রাইবোজোম। রাইবোজোম। তাহলে রাইবোজোম। রাইবোজোমে কি কি থাকে? এখন রাইবোজোমে কি কি থাকে সেটা এখন তোমাদের বলতে হবে। রাইবোজোমে 2টা সাব ইউনিট আছে, নিচে থাকে ছোট সাব ইউনিট আর উপরে থাকে বড় সাব ইউনিট। তাহলে এই বড় সাব ইউনিটে কয়েকটা সাইট থাকে। কয়টা সাইট থাকে মনে আছে? রাইবোজোমের বড় যে সাব ইউনিট সেখানে কয়টা সাব ইউনিট থাকে, এই কয়টা সাইট থাকে? 3টি মনে হয়। কি কি? এ সাইট, পি সাইট, আর এটা কি ছিল? ই সাইট। এ সাইট, পি সাইট, আর এটা কি ছিল? ই সাইট, ই। তাহলে এখানে 2টা সাইটের কথা বলা আছে, এ সাইট আর পি সাইট। তাহলে 1 আর 2 অবশ্যই হবে। এখন 3 নাম্বার, রাইবোজোমের মেমব্রেন কি আছে? মেমব্রেন বিদ্যমান বলেছে। রাইবোজোমের মেমব্রেন বিদ্যমান। তাহলে 3 নম্বরের কথাটা কি ঠিক? রাইবোজোমে কি মেমব্রেন আছে? কেউ রেসপন্স করছো না, বলো। রাইবোজোমে মেমব্রেন আছে না নাই? রাইবোজোমে মেমব্রেন স্যার আছে। নাই, নাই। হ্যাঁ, আমরা যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, যখন আমরা প্রথম দিকের ক্লাস নিয়েছিলাম, তখন আমি বলেছিলাম একটা ছন্দ, যে মেয়েটা মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। এরকম একটা ছন্দ বলেছিলাম, যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখার জন্য একটা শর্ত ছিল যে মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। তাহলে মেয়েটি মানে মাইক্রোফিলামেন্ট, মায়ের মানে হলো মাইক্রোটিবিউলস, রাজ্য হলো রাইবোজোম। তাহলে রাইবোজোমটা হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে মেমব্রেন নাই। তাহলে 2 এর অ্যান্সার হবে ক, 1 ও 2। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমাদের এগুলো করতে হবে। আচ্ছা, এখন নিচে একটা ছক এরকম বানানো আছে,
পদার্থের নাম শর্করা, আমিষ, লিপিড। এখানে হলো এককের নাম, এখানে হলো বন্ধনের নাম। আচ্ছা, এবার বলো শর্করার একক কেউ বলতে পারবা? শর্করার একক কি নাম? এই এই ঘরে কি হবে? শর্করার এককের এই ঘরে কি হবে? কেউ বলতে পারবা? চেষ্টা করো। শর্করার এককের ঘরে এখানে আমি কি লিখবো? চেষ্টা। স্টার্চ। শর্করার একক বলছে, একক মানে ক্ষুদ্রতম যে গঠনটা, শর্করার ক্ষুদ্রতম গঠনটার নাম কি? স্যার গ্লুকোজ। গ্লুকোজ, বা বলতে পারি মনোস্যাকারাইড। কি বলবো? গ্লুকোজ বা কি বলবো? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড বললেও হবে, গ্লুকোজ বললেও হবে। মনোস্যাকারাইড স্যার। হ্যাঁ, গ্লুকোজ বা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ট্রায়োজ, টেট্রোজ, যে কোনো একটা বলতে পারো, কারণ এগুলো সবই মনোস্যাকারাইড। কাজেই মনোস্যাকারাইড বললেও হবে বা মনোস্যাকারাইডের যে কোনো একটা উদাহরণ বললেও হবে। ওকে। বন্ধনের নাম, তাহলে একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধ। ওয়ালিদ রাতুল, ওয়ালিদ রাতুল বলো দেখি। ওয়ালিদ স্যার, রাতুল, জি স্যার, হ্যাঁ বলো দেখি। হাইড্রোজেন বন্ধন নাকি? না, গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন। ও আচ্ছা স্যার। হ্যাঁ। আচ্ছা, কে একজন সাউন্ড করতেছে? ক্রিয়েটের সাউন্ড বন্ধ করো। আচ্ছা, আমিষ, আমিষের এককের নাম কি হবে? কে বলবা? আমিষের এককের নাম কি? বলতে পারবা কেউ? সব বলতে পারি। আমিষের এককের নাম অ্যামাইনো অ্যাসিড। কি নাম? অ্যামিনো অ্যাসিড। আর বন্ধনের নাম? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ধন। গুড। লিপিড, লিপিডের এককের নাম কি হবে বলো তো? লিপিড, লিপিডের এককের নাম কি? আজকে একটা কোশ্চেন পড়িয়েছিলাম, ওখানে এককগুলোর নাম লেখা ছিল উদ্দীপকে। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এককের নাম হবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। বন্ধনের নাম কি হবে? প্রস্থেটিক গ্রুপ। না, এস্টার। বন্ধনের নাম হবে এস্টার বন্ধন। ঠিক আছে, বন্ধনের নাম এস্টার বন্ধন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দিই নাই, সেটা হলো ওটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, মনে করো ডিএনএ বা আরএনএ। তাহলে যদি আমি এখানে পদার্থের নাম নিউক্লিক অ্যাসিড দিতাম, তাহলে এককের নাম এখানে কি হইতো? যদিও ওটা আমরা পড়াইনি, ডিএনএ আরএনএ এগুলো পড়াইনি, হ্যাঁ, ওটা পড়ালে হয়তো আরো বলতে পারতা। তারপর আমি এটা যেহেতু মনে আসছে সেটা আমি বলে দিই, যে এখানে ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিড কথাটা লেখা আছে। পদার্থের নামের ঘরে ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যদি লেখা থাকে, তাহলে এককের নামের ঘরে কি হবে? নিউক্লিওটাইড। কি লেখা হবে? নিউক্লিওটাইড। আর বন্ধনের নামের ঘরে লেখা থাকবে ফসফো ডাই এস্টার বন্ধন। ফসফো ডাই এস্টার বন্ধন। আমি আবার বলছি, হ্যাঁ, যদি নিউক্লিক অ্যাসিড লেখা থাকে তখন আমরা এইভাবে লিখবো। নিউক্লিক অ্যাসিড লেখা থাকলে এককের নাম হবে নিউক্লিওটাইড আর বন্ধনের নাম হবে ফসফো ডাইএস্টার বন্ধন। আবার যদি ডিএনএ লেখা থাকে, পদার্থের নামের এখানে যদি ডিএনএ লেখা থাকে, তখন এককের নামের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। তখন আমরা নিউক্লিওটাইড বলবো না, তখন আমরা বলবো ডিঅক্সি নিউক্লিওটাইড। আর বন্ধনের নাম ঠিক থাকবে ফসফো ডাইএস্টার বন্ধন। আবার যদি আরএনএ লেখা থাকে, আরএনএ লেখা থাকলে এককের নামের ঘরে লিখবো নিউক্লিওটাইড আর বন্ধনের নাম সেম, ফসফো ডাইএস্টার বন্ধন। তাহলে নিউক্লিক অ্যাসিড আর আরএনএ আলাদা আলাদা ভাবে যদি দেখা থাকে, তাহলে কিন্তু একই জিনিস লিখতে হবে, নিউক্লিওটাইড আর ফসফোডাইএস্টার বন্ধন। কিন্তু যদি শুধু ডিএনএ লেখা থাকে, সেক্ষেত্রে এককের নাম চেঞ্জ হবে। এককের নাম হবে তখন ডিঅক্সি নিউক্লিওটাইড আর বন্ধনের নাম হলো ফসফোডাইএস্টার বন্ধন। সবাই বুঝেছো? আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে একটা ছন্দ বললেন যে মেয়েটি মায়ের রাজ্যে পেয়ে ইবাদত করলো, স্যার এটা ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পাওনি তোমরা? ওটা তো পাওয়ার কথা। আচ্ছা, আমি ওইটা বাইর করছি, দাঁড়াও।
ওটা ক নম্বর ক্লাস ছিল জানো? 1 নম্বর নাহলে 2 নম্বর ক্লাস মেবি ওটা ছিল। ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাসে ঢুকে দেখি আছে কি। না, এখানে নাই। সেকেন্ড ক্লাসে মেবি আছে। এই যে সেকেন্ড ক্লাসের 18 আর 19 নম্বর স্লাইড। তাহলে এই যে আমরা এখানে বলেছি কোষীয় অঙ্গাণু কাকে বলে, আর ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু মনে রাখার জন্য একটা ছন্দ, মেয়েটি এবার ভালো ভালো গয়না লকেট পেল। মেয়েটি মানে মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস। হ্যাঁ, এবার মানে ই মানে এন্ডোপ্লাজমিক জালিকা, ভালো ভি মানে ভ্যাকুওল, ভালো ভ্যাসিকল, গয়না জি ফর গোলজি বডিজ, গোলজি বডিজকে আমরা বলবো প্যাকেজিং সেন্টার বা গ্লাইঅক্সিজন। হ্যাঁ, বা না, প্যাকেজিং সেন্টার বলতে পারি, আর গোলজি বডিকে আমরা বলবো প্যাকেজিং সেন্টার। আবার জি দিয়ে আরো একটা অঙ্গাণু হয়, তার নাম হলো গ্লাইঅক্সিজন। তাহলে জি দিয়ে আমরা পাবো দুইটা অঙ্গাণু, একটা গোলজি বডিজ আর একটা হলো গ্লাইঅক্সিজন। আর গোলজি বডিজকে বলবো কোষের প্যাকেজিং সেন্টার। লকেট, লকেটের এল দিয়ে বোঝাবো লাইসোজোম। লাইসোজোম হলো, একে অটোলাইসিস বলা হয়। হ্যাঁ, অটোলাইসিস প্রক্রিয়ায় সে কোষকে ধ্বংস করে দেয়। পেলোর, পি ফর প্লাস্টিড, প্লাস্টিডকে বলা হচ্ছে লার্জ অর্গানেলি মানে সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। পি দিয়ে আরো একটা অঙ্গাণু হয় পারঅক্সিজন। তাহলে আমরা এরকম ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু মোট কয়টা পাবো? 9টা। এখানে 7টা আছে, আর পারঅক্সিজন এবং গ্লাইওক্সিজন মোট 9টা আছে ঝিল্লিযুক্ত। আর এদিকে আমরা দেখবো ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। তাহলে মেয়েটি এম ফর মাইক্রোটিবিউলস, পরের এম ফর মাইক্রোফিলামেন্টস, রাজ্যর আর ফর রাইবোজোম বা প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, যেটাকে আমরা বলি ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোজোম প্রোটিন তৈরি করে। পে প্রোটিয়াজম, ইবাদতের আই হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আর করলো সি হলো সেন্ট্রিওল। তাহলে এই ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো মোট কয়টা? 6টা। ঠিক আছে, এটা আমরা সেল যখন পড়াই ফার্স্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসের লেকচারে এটা পড়াইছি আমরা। হ্যাঁ, এবার আর বলো, কারোর সমস্যা থাকলে বলো। স্যার ওই যে বাইভ্যালেন্টার ইয়ার যে একটা ইয়ে আছে না, যে প্যাকাইটিন উপপর্যায়ে, হুম, স্যার ওই ওই বাইভ্যালেন্টার হিসাবটা না পড়তে বুঝতে পারতেছি না। আচ্ছা, ওটা বুঝতে পারছো না? আচ্ছা, ওটা আমি বাইর করি। তাহলে ওটা হলো কোষের, ওটাই কোষ বিভাজন, তাই না? বায়োভ্যালেন্টের লেকচারটা ছিল সম্ভবত মায়াসিস, তাই না? জি স্যার। লেকচার 2, লেকচার 3, এটাতে মনে হয় আছে। আচ্ছা, এখানে দেখো এই যে উপরের এই এই লেপ্টোটিন উপপর্যায়ে দেখো, লেপ্টোটিন উপপর্যায়ে নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে খেয়াল করো তো। লেপ্টোটিনের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? ছবিটা দেখো। 4টা। 4টার মধ্যে 4টার মধ্যে কালো কালারের কয়টা আর গোলাপি কালারের কয়টা? কালো কালারের কালো 2টা, দুইটা, গোলাপি আর দুইটা। আর গোলাপি কালারের 2টা। তাহলে ধরে নাও কালো কালারের ক্রোমোজোম গুলো ধরে নাও পিতা হতে এসেছে, আর গোলাপি কালারের ক্রোমোজোম ধরে নাও মাতার ক্রোমোজোম থেকে এসেছে। ঠিক আছে, এটা হলো মাতার ক্রোমোজোম 2টা, পিতার ক্রোমোজোম 2টা। এগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞাটা কি? যে পিতা এবং মাতা থেকে যে ক্রোমোজোম গুলো আসে তাদের আকৃতি যদি একই থাকে এবং লোকাসের অবস্থান যদি একই জায়গায় থাকে, তাহলে সেগুলোকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। আর লোকাসে অবস্থানকারী জিনগুলো একই রকম বা ভিন্ন রকম হতে পারে। তাহলে এখানে 2টা হলো পিতা এবং 2টা হলো মাতার ক্রোমোজোম। এইভাবে মোট 4টা ক্রোমোজোম। আচ্ছা, এবার আসি জাইগোটিনে দেখো। তাহলে কালো মানে পিতার যে বড় ক্রোমোজোম এবং মাতার যে বড় ক্রোমোজোম 2টা পাশাপাশি এসেছে। আবার
পিতার যে ছোট ক্রোমোজোম এবং মাতার যে ছোট ক্রোমোজোম দুইটা পাশাপাশি এসেছে, তাহলে বড়টা বড়র সাথে গেছে, ছোটটা ছোটর সাথে গেছে, যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম, যে দুইটা ক্রোমোজোমের আকৃতি সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বড় ক্রোমোজোম দুইটা একটা জোড়া গঠন করেছে, ছোট ক্রোমোজোম দুইটা একটা জোড়া গঠন করেছে। তাহলে প্রতি জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলি? বাইভ্যালেন্ট। তাহলে এখানে বড় যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম মিলে একটা বাইভ্যালেন্ট তৈরি করেছে, ছোট দুইটা ক্রোমোজোম একটা বাইভ্যালেন্ট তৈরি করেছে। তাহলে এখানে মোট কয়টা বাইভ্যালেন্ট? দুইটা স্যার। তাহলে আমরা যখন স্টার্টিং ছিল তখন ক্রোমোজোম ছিল কয়টা? স্যার চারটা। চারটা। তাহলে এখানে বাইভ্যালেন্ট হলো কয়টা? স্যার দুইটা। দুইটা। এখানে যদি আমি 8টা নিতাম তাহলে বাইভ্যালেন্ট হতো কয়টা? চারটা। চারটা। এবার বুঝেছো? জি হ্যাঁ। স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো সমস্যা আছে বলো। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এভাবে পড়তে থাকো। আর কোনো সমস্যা বা সমস্যায় পড়লে হ্যাঁ অবশ্যই আমাকে দিবা, আমার কোন নলেজে দিবা, যাতে আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তা আজকে তাহলে ক্লাস শেষ করছি। ওকে, সবাই ভালো থাকো।